রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম, ওয়েলকাম। বঙ্গবাসীর কাছে বড়ই আনন্দের খবর। এরপরে শিয়ালদা থেকে বেনারস খুব কম সময়ে সকাল সকাল পৌঁছানো যাবে। একদম নতুন চালু হওয়া শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে আমি আজ 26শে জানুয়ারি 2026-এ যাত্রা করব। তাদের হাতে সময় কম, ছুটির বড় অভাব, তারা মাত্র একদিন এবং 2 রাত্রিতে কিভাবে বেনারস ভ্রমণ করে আসবেন তার তথ্য আজকে পাবেন। ট্রেনের নম্বর 22587। শিয়ালদা থেকে বেনারস যাওয়ার জন্য আপনারা সপ্তাহে 3 দিন এই ট্রেনটি পেয়ে যাচ্ছেন। ভুল করবেন না, ভুল করবেন না, ভুল করবেন না। বিভূতি এক্সপ্রেস অমৃতসর মেল দুন এক্সপ্রেস বারাণসী জংশন রেল স্টেশনে যায়, আর আপনারা অমৃত ভারতে গেলে আপনাদেরকে অমৃত ভারত এই বেনারস রেল স্টেশনে নিয়ে যাবে। বারাণসী জংশন এবং বেনারস রেল স্টেশন দুটি আলাদা আলাদা স্টেশন। সুগম দর্শন টিকিটের তথ্য, অন্নপূর্ণা মায়ের মন্দিরে ভোগ প্রসাদের তথ্য, এছাড়া একদিনেই বেনারসটা কিভাবে ঘুরে দেখবেন তার গল্প। বারাণসীর সুবিখ্যাত ঘাটগুলো আপনারা নৌকায় চেপে নদী থেকেই দেখতে থাকেন। আজকে হেঁটে হেঁটে সমস্ত ঘাটগুলো ঘুরিয়ে দেখাবো এবং পৌরাণিক গল্পগুলো আপনাদের সামনে তুলে ধরবো। বাবা বিশ্বনাথের নগরী, কাশী নগরী, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই জ্যোতির্লিঙ্গ দর্শনের পরিকল্পনা করলে আপনাদের কত টাকা খরচ হবে হাতে কলমে হিসেব আপনাদের সামনে তুলে ধরবো। কিভাবে আপনারা একদিনেই ঘুরবেন তা জানতে পারবেন। যারা বেনারসে 3 দিন থাকার পরিকল্পনা করছেন, আপনারা সুগম দর্শনের টিকিট বা মঙ্গল আরতির টিকিট কোথায় পাবেন, টেম্পল ট্রাস্টের অফিসে কিভাবে যোগাযোগ করবেন তার তথ্য এই ভিডিওতে পেয়ে যাবেন। ঘাটগুলোর সাথে মানুষের জনজীবন এখনও ওতপ্রোতভাবে জড়িত, আর এই ঘাটগুলোর সাথে ইতিহাসও ওতপ্রোতভাবে জড়িত। আমি সবটাই আপনাদের সামনে আজকের ভিডিওতে তুলে ধরবো। অগ্রিম বা দিনে দিনে সুগম দর্শনের টিকিট কাটা থাকলে কিভাবে আপনারা 4 নম্বর গেটের ওখানে গিয়ে পৌঁছবেন এবং মন্দিরের ভিতরে প্রবেশ করবেন তা জানতে পারবেন। বারাণসী ভ্রমণের পরিকল্পনা করেছেন, বাড়ির ক্ষুদে সদস্য বা বয়স্ক মানুষদেরকে নিরামিষ থালি খাওয়াতে চান বা ফিশ থালি, এগ থালি, চিকেন থালি চাই, আপনারা কোথায় বাঙালি প্রতিষ্ঠানে বাঙালি খাবার দাবার পাবেন তার তথ্য আজ আপনাদের সামনে তুলে ধরব। বেনারস রেল স্টেশনেই আছে অত্যাধুনিক ব্যবস্থাযুক্ত বেনারস রেলের রিটায়ারিং রুম। আপনারা এখানে 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টার জন্য বুক করতে পারেন। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, এই যে সুন্দর রেলের রিটায়ারিং রুম দেখছেন, এটা আমি 3 ঘন্টার জন্য বুক করেছিলাম। আমার খরচ হয়েছিল মাত্র 222 টাকা। আপনারা সব থেকে কম খরচে এইভাবেই আমার মতন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ভ্রমণটা একদিনে সারতে পারবেন। হর হর মহাদেব। হর মহাদেব। চলুন রাস্তা চেনার গল্প এবং শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে যাওয়ার অভিজ্ঞতার গল্প শুরু করা যাক। কাশ্মীর থেকে কন্যাকুমারী বা বারাণসী, অযোধ্যা, প্রয়াগরাজ আপনারা সম্পূর্ণ ভ্রমণ পরিকল্পনাটা কিভাবে করবেন এ ব্যাপারে আপনাদের যদি পরামর্শের প্রয়োজন হয়, আমি ট্যুর প্ল্যান এস্টিমেট আইটিনারি আপনাদেরকে বানিয়ে দিতে পারি। এটা পেড সার্ভিস। আমি কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম, ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস 9933925956। 26শে জানুয়ারি বেনারস যাওয়ার আগে 22, 23, 24 জানুয়ারি আমি কাজাখস্তানের আলমাটি ভ্রমণে গিয়েছিলাম। সেখানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিলাম। কাজাখস্তানের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসবে। আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রোফাইলের নাম হলো পিন্টু চিত্রকর। সেখানে ভিজিট করলে বা ফলো করলে আপনারা আমার আলমাটি কাজাখস্তানের অনেক ছবি ভিডিও দেখতে পেয়ে যাবেন। চলুন এরপরে আমি বেনারসের গল্প শুরু করি। 25শে জানুয়ারি আমি ভারতবর্ষে ফিরে আসি। 26শে জানুয়ারি আমি এসপ্ল্যানেড মেট্রোতে মেট্রো ধরে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা মেট্রো স্টেশন। গেট সি দিয়ে বেরোলে আপনারা শিয়ালদা রেল স্টেশনের দিকে বেরোতে পারবেন, গেট সি। কলকাতার মানুষদের জন্য অনেকটাই সুবিধা হয়ে গিয়েছে। আপনারা এসপ্ল্যানেড থেকে শিয়ালদা মেট্রো চলে আসতে পারেন, বা যেভাবেই হোক শিয়ালদা পৌঁছানোর পরে শিয়ালদা রেল স্টেশন থেকেই সরাসরি বারাণসী যাওয়ার জন্য, বাবা বিশ্বনাথের দুয়ারে যাওয়ার জন্য, শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসটা ধরার জন্য শিয়ালদা রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন। আমার ট্রেনের সময় সন্ধ্যা 7:30। প্রজাতন্ত্র দিবস ছিল বলেই শিয়ালদা রেল স্টেশনের এমন সুন্দর ত্রিবর্ণ রঞ্জিত রূপটা দেখতে পেয়েছিলাম। স্টেশন চত্বরকে খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। উল্টো দিকে আছে ফুড কোর্ট, আর ওদিকে ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ডটাও ওদিকটাতে তৈরি হয়েছে।
শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসের এই মুহূর্তে জেনারেল কোচে আছি। জেনারেল ডিব্বাতে আপনারা যেটা সাধারণ দৃশ্য দেখে থাকেন এখানে এলে তা পাবেন না। এখানে এই জেনারেল কোচটাকেও দেখুন কি সুন্দরভাবে বানানো হয়েছে। এখানে ক্যামেরা দেওয়া হয়েছে আর সম্পূর্ণ কোচটা আপনারা দেখুন। এখানে সিটগুলো কতটা হচ্ছে গদিপূর্ণ সিট এখানে দেওয়া হয়েছে, অর্থাৎ জেনারেল কোচেও যখন পর্যটকরা যখন যাবেন বা তীর্থযাত্রীরা যখন যাবেন বারাণসী, সেক্ষেত্রে এরকম সুন্দর একখানা কোচ ভারতীয় রেল তাদেরকে উপহার হিসেবে দিয়েছে। আর এখানে দেখুন চার্জ দেওয়ার জন্য প্লাগ পয়েন্টও এখানে সুন্দর করে দেওয়া আছে। তো आप लोग बनारस जा रहे हो? হ্যাঁ। আচ্ছা, তো আপনাদের যাত্রা শুভ হোক। দুর্গা দুর্গা হর হর মহাদেব। হর হর মহাদেব। ভালোভাবে ঘুরে আসুন। ওকে ওকে ওকে। তো এইভাবেই ওনারা এগিয়ে আছেন, ওনাদেরকে দুর্গা দুর্গা জানালাম। নম্বর 22587 শিয়ালদা থেকে বেনারস যাওয়ার জন্য আপনারা সপ্তাহে 3 দিন এই ট্রেনটি পেয়ে যাচ্ছেন, সোম বুধ এবং শনি। পৌঁছানোর পরে ওখানে 3টে এমনি কামরা দেখলাম, আর এখানে আছে S1 S2 S3 S4 5 করে। চলুন আমি সামনেটা দেখিয়ে নিয়ে আসছি। যারা শিয়ালদা থেকে ট্রেন ধরতে চান তাদের জন্য এটা বড়ই সুবিধাজনক হলো। এখানে কোনো রকমের কোনো এসি কোচ নেই, সবগুলোই নন এসি কোচ, অর্থাৎ স্লিপার ক্লাস কামরা। আর প্রত্যেকটা কামরাতে 80টা করে সিট আছে। এখানে দেখুন 80টা করে সিট প্রত্যেকটা কামরাতে আছে, 80টা করে সিট আছে। এবং S1 S2 S3 করে আমি চলুন একদম সামনে পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাই। এই মুহূর্তে S7 অতিক্রম করছি। আমি লক্ষ্য করেছিলাম এখানে মোট 8খানি স্লিপার ক্লাস কোচ ছিল, অর্থাৎ S1 থেকে S8 লক্ষ্য করি। দেখুন আনরিজার্ভ যে কামরাগুলো আমি পিছন দিকটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এপাশটাতে এসে এখানে ওইদিকে 4খানা কামরা আছে, আর এদিকটাতে দেখুন খালি আছে। এখানে আরও ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে এই যে দেখুন কি সুন্দরভাবে এটাকে তৈরি করা আছে। এদিকে ডাস্টবিন আছে, ফায়ার সেফটির ব্যবস্থা আছে। আর চলুন বাথরুমটাও দেখিয়ে দিই। এদিকে আছে বাথরুম, হচ্ছে বাথরুম আপনারা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আর বড় একখানা আয়নাও এখানে আছে। এখানে সাবানের ব্যবস্থাও আছে। তো এই হচ্ছে আনরিজার্ভ কামরাতে বাথরুমের চিত্রখানি। ওদিকে ফ্ল্যাশের ব্যবস্থাও আছে। এই মুহূর্তে ইঞ্জিনের সামনে চলে এসেছি, আর এতটা এসে বুঝলাম মোট 8খানা স্লিপার ক্লাস কামরা আছে। কোনো এসি কামরা নেই। ইঞ্জিনের পরে 1 2 3 4 চারটে আনরিজার্ভ কামরা আছে। এখানে মোট 1 2 3 4 করে 4টে আনরিজার্ভ কামরা আছে। আর ওদিকে 4টে আনরিজার্ভ কামরার পরে মোট 8খানি স্লিপার ক্লাস কামরা, এবং তারপরে আরও 4খানা ওদিকে আনরিজার্ভ কামরা। चलिए वाराणसी तक, बनारस तक आप लोगों का जर्नी अच्छे से हो। शुभ यात्रा, हैप्पी जर्नी, যাত্রা শুভ হোক। দুর্গা দুর্গা। রেল স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সঠিক সময় সন্ধ্যা 7:30 আমাদের ট্রেন 22587 শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটা ছেড়ে এই মুহূর্তে বেরোচ্ছে। 26শে জানুয়ারি 2026। বেশ গরম পড়ে গেছে। এখানে ফ্যানের সুইচ, এদিকে দেখুন ফ্যানগুলো ঠিকঠাক আছে। তো এই হচ্ছে অবস্থা। জানিয়ে রাখবো এই ট্রেনে কোনো রকমের কোনো এসি কামরা, এসি কোচ কিচ্ছু নেই, এবং কোনো রকমের কোনো খাবারের কামরাও নেই। আপনারা অনলাইনে খাবার অর্ডার দিয়ে দিতে পারেন। দুর্গাপুর এবং আসানসোলে আপনাদের ডিনার টাইমের সময় খাওয়া দাওয়া হতে পারে। প্যান্ট্রিকার না থাকলেও রেলের কিছু কর্মী বা চুক্তিবদ্ধ কর্মী ওনারা রাত্রেবেলায় খাবারের অর্ডার নিয়ে গেলেন। আমার উপস্থাপনা কেমন লাগছে অবশ্যই জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আমার চ্যানেলে আগে শিপ্রা এক্সপ্রেসের তথ্য আপনাদেরকে দিয়েছিলাম। বিভূতি এক্সপ্রেসে, অমৃতসর মেলে বা দুন এক্সপ্রেসে যে চেনা ভিড়টা পাওয়া যায়, সেই চেনা ভিড়টা দেখা যাচ্ছে না। অর্থাৎ বলার কথা এটাই, বিভূতি এক্সপ্রেস, অমৃতসর মেল, দুন এক্সপ্রেস ছাড়া আপনারা যদি অমৃত ভারত এক্সপ্রেসে যান, সেই চেনা ভিড়কে এড়িয়ে যেতে পারবেন। তবে যদিও এটা এখনও প্রচারের আলোতে এতটাও আসেনি, আগামী দিনে যখন অনেকটা প্রচারিত হয়ে যাবে তখন হয়তো ভিড় হবে। তো পরবর্তী সময়টা তো দেখার বিষয়। কিন্তু সেই যে বিভূতি এক্সপ্রেসের ভয়ঙ্কর রকমের ভিড়, বা বিভূতি এক্সপ্রেসে সেই সকাল 9টা-10টার পরে পৌঁছানোর যে ব্যাপারটা, সেটা থাকছে না। আগামীকাল সকাল 7:20-র মধ্যেই পৌঁছানোর কথা। দেখুন গাড়ি কিভাবে গতি তুলেছিল। 128, 30, 31, 32ও আমি দেখেছিলাম। আরও বলবো বিভূতি এক্সপ্রেস, অমৃতসর মেল, দুন এক্সপ্রেস এই ট্রেনগুলো এড়িয়ে আপনারা এই ট্রেনে পরিকল্পনা করতে পারে। বিভূতি এক্সপ্রেস, অমৃতসর মেল, দুন এক্সপ্রেসে গেলে 9টা, 10টা, 11টা বেজে যায়। সেক্ষেত্রে পৌঁছে
সকাল সকাল আপনারা সময়টা ব্যবহার করতে পারেন না, কিন্তু এটা আগামীকাল সকাল 7:20 যদি পৌঁছে যায় সেক্ষেত্রে সকাল সকাল গিয়ে পুজো দেওয়া এছাড়া দিনটা ব্যবহার করা যাবে। দুর্গাপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন 9:35 ছাড়লো। যারা আমার দর্শক বন্ধু, যারা আমার সঙ্গে পর্যটনে আমার সঙ্গে বেরিয়ে থাকেন, দুর্গাপুরের ওখানে আমাদের যে অরুণ বন্দ্যোপাধ্যায় বাবু, যিনি আমার সঙ্গে দক্ষিণ ভারতে গিয়েছেন, বা বর্ধমানের যিনি প্রতিমা ম্যাডাম, যিনি আমার সঙ্গে উজ্জয়িনী এবং দক্ষিণ ভারতে যিনি গিয়েছেন, বর্ধমান থেকে তো আপনি ট্রেনটা পাবেন না, আপনাকে দুর্গাপুরে এখানে আসতে হবে। বাকি অরুণ বন্দ্যোপাধ্যায় বাবুকে বড় মিস করছি। এইভাবে আমাদের ট্রেন দুর্গাপুর থেকে ছাড়লো। আইআরসিটিসি ফুড ডেলিভারি অ্যাপ ইনস্টল করে আপনারা 10 ডিজিটের পিএনআর নম্বর দিয়ে আপনারা অনলাইনেই খাবার অর্ডার করতে পারেন। দুর্গাপুর, আসানসোল আপনারা আপনাদের যে সময় আপনাদের ডিনার করতে চান সেই সময় অনুযায়ী অর্ডার করতে পারেন। জুপে ক্লিক করার পরে আমি এখানে চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম। চিকেন ফ্রাইড রাইসের মূল্য 150 টাকা, ট্যাক্স নিয়ে 157 টাকা মতো। স্বাদ ভালোই ছিল। আসানসোল রেল স্টেশন থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছাড়লো। পশ্চিমবঙ্গ রাজ্যে দুটো স্টপেজ, একটা দুর্গাপুর, একটা আসানসোল। এরপরে আসছে ঝাড়খণ্ড রাজ্য, ঝাড়খণ্ডে দুটো স্টপেজ, একটা মধুপুর আর একটি জাসিডি। মধুপুর ও জাসিডি অতিক্রম করার পরে আমরা বিহার রাজ্যে গিয়ে পৌঁছবো। সেখানে স্টপেজ পাটনা, তারপরে উত্তরপ্রদেশের দীনদয়াল উপাধ্যায় জংশন। দুর্গাপুরে ডিনার করে আর আসানসোল রেল স্টেশন দেখার পরে রাত্রেবেলায় ঘুমিয়ে যাই। রাত্রেবেলায় আমরা অতিক্রম করি মধুপুর, জাসিডি, পাটনা। উত্তরপ্রদেশ রাজ্যের কুয়াশাচ্ছন্ন এক সকালবেলায় সকাল সকাল আমরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রেল স্টেশনটা পার করেছিলাম। তারপরেই গঙ্গা মাইয়া মাতা গঙ্গার সঙ্গে দেখা হয়ে গেল। আমাদের ট্রেন শিয়ালদা বানারস অমৃত ভারত এক্সপ্রেস এখন এই মুহূর্তে গঙ্গা নদীটা অতিক্রম করছে। নদী পার হলেই আমরা বারাণসী শহরে গিয়ে পৌঁছবো। আপনারা বাম দিকে তাকালে ওই দূরে, এখন তো কুয়াশাচ্ছন্ন, দূরের দিকে ঘাটগুলো পরিষ্কারভাবে দেখা যায়। এই যে ঘাটটি আপনারা দেখছেন এটা হলো গান্ধী ঘাট আমার বাম হাতে, আর ডান দিকে আছে নমো ঘাট। বেনারসে স্টেশনগুলো নিয়ে আপনাদের যাতে কনফিউশন না থাকে তাই বুঝিয়ে দিই চলুন। নদীটা অতিক্রম করার পরেই আপনারা কাশী রেল স্টেশন দেখতে পাচ্ছেন। এই কাশী রেল স্টেশন থেকে অটো ধরে খুব সহজেই কালভৈরব মন্দির আর মহামৃত্যুঞ্জয় মন্দিরের দিকে যাওয়া যায়। যদিও বিভূতি এক্সপ্রেস বা এই আমাদের অমৃত ভারত এক্সপ্রেস এই ট্রেনের এখানে কোনো স্টপেজ নেই। কাশী স্টেশন অতিক্রম করার পরেই আপনারা যদি বাম দিকে দেখেন, বাম দিকে এটা হলো বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা সকাল সকাল বাসে অযোধ্যাও যাতায়াত করতে পারেন। অযোধ্যা প্রয়াগরাজ যাওয়ার জন্য বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে। এরপরে আমরা বারাণসী জংশন রেল স্টেশন অতিক্রম করছি। বারাণসী জংশন রেল স্টেশনে অমৃত ভারতের কোনো স্টপেজ নেই, আপনারা কনফিউজড হবেন না। বারাণসী জংশন স্টেশনে যদি ট্রেনটা ইনকেস থামে সেক্ষেত্রে আপনারা নেমে যেতে পারেন পিডিআর মল বা জঙ্গমবাড়ি মঠ, যদিও আমি নামিনি। বারাণসী জংশন স্টেশনে কেন নামিনি জানেন? কারণ বানারস রেল স্টেশনটা আপনাদেরকে দেখানো আমার কর্তব্য, এবং ওখানে রেলের রিটায়ারিং রুম বুক করেছি, কম খরচে কিভাবে থাকা যায় সেটাও দেখতে পাবেন। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি, আমার ভিডিওটা দেখলেই আপনারা প্রমাণ পেয়ে যাবেন। সকাল 7:20 ট্রেনটি পৌঁছে যাবে। বানারস রেল স্টেশনে পৌঁছে গিয়ে আপনারা সকাল সকাল রেলের রিটায়ারিং রুমে ডরমিটরিতে ফ্রেশ হয়ে সকালবেলায় মন্দিরে পুজোর জন্য চলে যাবেন। তারপরে নদীর ঘাটগুলো আমি নিজে ঘুরেছিলাম, এবং আপনারা চাইলে বিকেল এবং সন্ধ্যাবেলায় বিখ্যাত 108 শিব মন্দির, বিএইচইউ ক্যাম্পাস এগুলো ঘুরে দেখে নিতে পারবেন। তারপরে সন্ধ্যাবেলায় আপনারা সন্ধ্যা আরতি দেখে স্বাচ্ছন্দ্যে রাত্রি 10:10 আবারও বানারস শিয়ালদা অমৃত এক্সপ্রেস এই বানারস রেল স্টেশন থেকেই ছাড়বে। আপনারা একদিনে বাবা বিশ্বনাথ মন্দির দর্শন, ঘাটগুলো ঘুরে দেখা, 108 শিব মন্দির, বিএইচইউ ক্যাম্পাস, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির থেকে রাত্রেবেলায় আবার ফিরতি ট্রেন ধরবে। তাহলে বুঝতে পারছেন তো সকাল 7:20 যেহেতু এটা পৌঁছচ্ছে বানারস, তাই একদিনের ভ্রমণটা এরপরে বাস্তব হতে চলেছে। কিন্তু আমি ভিডিওটা দেখতে থাকুন, কত টাকা খরচ হবে এবং পরিকল্পনাটা কিভাবে সাজাবেন সব জানতে পারবে।
8 নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে এটা হবে, 1 নম্বর থেকে 5 নম্বরে এটা হবে। যাই হোক, 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে এলে আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন। 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে বেরিয়ে এলে এখানে যে সৌন্দর্যায়নের কাজ হয়েছে এটা দেখতে পাবেন। এটা দেখুন লেখা আছে দ্বিতীয় প্রবেশদ্বার। তো এখান থেকে আপনারা অটো ধরতে পারেন। তবে আমি বলবো আপনারা রেলের রিটায়ারিং রুমে এখানে থাকছেন, আপনারা 1 নম্বরের দিক দিয়ে বেরোলে অটোর সংখ্যাটা আপনারা বেশি পাবেন। बनारस रेलवे स्टेशने 8 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আপনারা যদি বেরোন এখানে আপনারা অটো পেয়ে যাবেন। আমি অটোওয়ালা দাদাদের সঙ্গে কথা বলে জানলাম যে এখান থেকে পিডিআর মল আপনারা 3 জন যদি যান সেক্ষেত্রে আপনাদের অটো ভাড়া পড়বে 220 টাকা, আর যদি আপনারা শিগরা ভারত সেবাশ্রম সংঘ যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 170 টাকা। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। শিয়ালদা बनारस অমৃত ভারত এক্সপ্রেসে আমি बनारस রেল স্টেশনে সকাল সকাল পৌঁছে যাই। আপনাদেরকে জানাতে চাইবো যাতে আপনাদের কনফিউশন না থাকে, বেনারস ভ্রমণে এসে মোট 3খানি গুরুত্বপূর্ণ স্টেশন আপনারা দেখতে পাবেন। গঙ্গা নদীটা অতিক্রম করার পরে আপনারা সবার প্রথমে যেটা দেখবেন সেটা হচ্ছে কাশী রেল স্টেশন। কাশী রেল স্টেশন অতিক্রম করার পরে আপনারা যেটা 2 নম্বর স্টেশন দেখতে পাবেন সেটা হলো বারাণসী জংশন রেল স্টেশন, যেটা অধিক জনপ্রিয়। বারাণসী জংশন রেল স্টেশনেই বিভূতি এক্সপ্রেস, অমৃতসর মেল, দুন এক্সপ্রেস এই সমস্ত ট্রেনগুলি এসে পৌঁছয়। আর বারাণসী জংশন রেল স্টেশন পার করার পরে এখন শিয়ালদা অমৃত ভারত बनारस রেল ট্রেনটি 22587 ট্রেনটি আমাদেরকে এখানে পৌঁছে দিল। এই রেল স্টেশনটার নাম হচ্ছে बनारस রেল স্টেশন। এটার আগে নাম ছিল মান্ডুয়া ডি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক তথ্য, অটোর বদলে আপনারা এখানে র্যাপিডো বাইকেও একাকী ভ্রমণকারীরা যেতে পারে। এছাড়া 8 নম্বর প্ল্যাটফর্মের এদিক দিয়ে বেরোনোর পরে সামনে ওদিকে বাঁদিকে গেলে আপনারা শেয়ার অটো বা টোটো ই রিক্সা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে আমি এখানে ডরমিটরিতে ফ্রেশ হওয়ার পরে র্যাপিডো নিয়েছিলাম। 8 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আসবেন, দিয়ে সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে আসবেন। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসার পরে এদিক দিয়ে সামনে গেলে ওখানে রিটায়ারিং রুমটা আছে আশা করা। 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে সাইডেই আপনারা রেলের রিটায়ারিং রুমের এই জায়গাটাতে এসে পৌঁছবেন। একাকী মহিলারাও নিশ্চিন্তে থাকতে পারেন, সিসিটিভির নজরদারির মধ্যে থাকবেন। এখানে রেড চার্ট দেওয়া আছে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। তো চলুন এরপরে আমি আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। যেহেতু 26শে জানুয়ারি গতকালই গেছে তাই এখানে খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। বারাণসী নগরীতে এত সুন্দর একটা থাকার জায়গা আপনাদেরকে সুস্বাগতম জানাবে। চলুন এরপরে আস্তে আস্তে সম্পূর্ণ করিডোরখানা দেখাই। করিডোরে কি সুন্দরভাবে এখানে এই গাছপালা দিয়ে এটাকে সাজানো হয়েছে। বাম দিকে মহাদেব আপনাদেরকে আশীর্বাদ করবেন। এখানে কালভৈরবের যে পুকুর সেটাও এখানে তার ছবি দেখতে পেলাম। এই হচ্ছে সম্পূর্ণ করিডোরখানি। রাধে 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 রাধে। আপনারা আমার সাথে মথুরা বৃন্দাবনের পরিকল্পনাও করতে পারেন, কারণ আমি মথুরাতেও রেলের রিটায়ারিং রুম এইভাবে দেখিয়েছিলাম। ভারতের বিভিন্ন শহরে আমি যখন বরফের দেশে সিমলা ভ্রমণ করেছিলাম তখন সিমলা রেলের রিটায়ারিং রুমের ভিডিও আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো এটা আমি সবসময় প্রত্যেকটা শহরে কম খরচে থাকার জন্য, বা যারা একাকী ভ্রমণকারী যারা হোটেলে ডবল বেডরুমে থাকলে যাদের খরচাটা বেড়ে যাবে তাদের জন্য এটা বানিয়ে থাকি। তো এখানেও তার অন্যথা করিনি। এখানে ফায়ার সেফটির ব্যবস্থা আছে। আমি সারনাথের যাওয়ার ভিডিও আমার চ্যানেলে আগে দিয়েছি, আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই হচ্ছে সম্পূর্ণ করিডোরখানি। করিডোরটা আর এখানে আছে এক্সিকিউটিভ রুমটা। আপনারা দেখুন এক্সিকিউটিভ রুমের হচ্ছে ডবল বেড খাট। এখানে আপনাদের জন্য এই যে চা কফি বানানোর সরঞ্জাম এখানে দেওয়া হয়েছে। এখানে ফ্যান আছে। এটা সম্পূর্ণ এসি এক্সিকিউটিভ রুম। অপোজিট সাইডে এলইডি টিভি আছে। আপনাদের স্নানের জন্য এখানে শ্যাম্পু এবং সাবান দেওয়া হয়েছে, জলের বোতল দেওয়া হয়েছে। রেল এখানে এক অসাধারণ ব্যবস্থা আপনাদের জন্য করেছে। এছাড়া এখানে টাওয়ালও প্রোভাইড করা হয়েছে। मेरा जो नॉन बेंगली व्यूअर्स लोग आप लोग जो मेरा वीडियो अगर आप लोग देखोगे तो आराम से महाराष्ट्र से लेके तमिलनाडु या राजस्थान से भी जब आप लोग बाबा विश्वनाथ का दर्शन के लिए आओगे तो इतना सुंदर एग्जीक्यूटिव रूम में आप लोगों का रहना हो जाएगा। इधर में आप लोग आपका लगेज रख सकते हो। तो और इधर है इसका वॉशरूम। आप लोग वॉशरूम देखिए, रेल का वॉशरूम जैसा होता है। यहाँ पे गीजर है, कोमोड है, बहुत ही बढ़िया ये वॉशरूम है। इधर में मिरर है और बेसिन है। तो ये रहा पूरा एग्जीक्यूटिव रूम। आप लोग 3 आवर्स, 6 आवर्स, 12 आवर्स
12 আওয়ার্স, এছাড়া 24 ঘন্টা 48 ঘন্টার জন্য এখানে আপনারা বিভিন্ন ক্যাটাগরি রুম পেয়ে যাবেন। চলুন আমি আমার ডরমিটরি এরিয়াতে এরপরে আপনাদেরকে নিয়ে যাই। এই হচ্ছে ডরমিটরি এরিয়া। পৌঁছানোর পরেই এখানে পুরুষ এবং মহিলাদের জন্য বাথরুমের জায়গাটি দেখা যাচ্ছে, আর এখানে একটা এত বড় মিরর আছে। আর পৌঁছানোর পরে এখানে দেখুন লোয়ার ডেক, আবার এখানে দেখুন লোয়ার ডেক আবার আপার ডেক হিসেবে এখানে দেওয়া আছে, এই যে আপার ডেক। তো এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। আপনারা লোয়ার ডেক আপার ডেক আপনারা যেমনভাবেই বুকিং করুন না কেন ওনারা যখন অ্যালট করবেন সেই হিসাবেই আপনারা পাবেন। আর এদিকে দেখুন সূর্য মামা উঠেছে 8 নম্বর প্ল্যাটফর্মের দিক, এটা ওদিকে গেলে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। তো এই হচ্ছে সম্পূর্ণ ডরমিটরি এরিয়াটা। এই ডরমিটরি আপনারা কিভাবে বুক করবেন? আপনারা rr.irctc.co.in গুগলে লিখুন। গুগলে লেখার পরে আপনাদের এরকম একটা উইন্ডো চলে আসবে, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে আপনারা আপনাদের রেলের যে কনফার্ম যে টিকিটটা যেটা আসে সেই 10 ডিজিটের পিএনআর নম্বরটা দিন। 10 ডিজিটের পিএনআর নম্বর দেওয়ার পরেই আপনারা এখানে অপশান পাবেন, বিভিন্ন রকমের অপশান, ডরমিটরি বা ডবল বেড এক্সিকিউটিভ রুম বা ওদিকে আরও যে বড় যে মহারাজা সুইট, এরকম বিভিন্ন রকমের অপশান পাবেন। এবং সেই অপশানে গিয়ে আপনারা কত ঘন্টার জন্য বুকিং করতে এসেছেন সেটা আপনারা ওখানে দিয়ে তারপর আপনারা আপনাদের নাম, ঠিকানা, তারপরে পেমেন্টের অপশানে যাবেন। পেমেন্টের অপশানে গেলে আপনাদের বুকিংটা হয়ে যাবে। আমার ডরমিটরিটা দেখাবো, তার আগে চলুন খরচের হিসেবটা একটুখানি দিয়ে দিই। শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসে কেবলমাত্র স্লিপার ক্লাসে ভাড়া 515 টাকা। বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে গেলে আপনাদের খরচ বেঁচে যাবে। ট্রেনে যদি অ্যাপ থেকে অর্ডার দেন চিকেন ফ্রাইড রাইস 157 টাকা। বেনারস রেল স্টেশনে রেলের যে রিটার্ন রুম সেখানে আমি 3 ঘন্টার জন্য ডরমিটরি বুক করেছিলাম 222 টাকা। এরপরে বেনারস রেল স্টেশন থেকে আপনারা পিডিআর মল যেতে পারেন। যদিও আমি পিডিআর মল যাইনি, আমি একটু ভারত সেবাশ্রম সংঘে ভিজিট করেছিলাম, সেই তথ্য পরে দিচ্ছি। চলুন এখন আমার যে ডরমিটরি বেডটা সেটা চলুন দেখা যাক। চলুন আমি 3 ঘন্টার জন্য যেটা বুক করেছি সেটা দেখাই। লোয়ার ডেকে না থেকে এই আপার ডেকেও যদি আপনারা থাকেন সিঁড়ি দিয়ে উঠবেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন ফ্যান আছে, এখানে এই যে ব্ল্যাঙ্কেট দেওয়া হয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন এই বেডশিট এবং পিলো কভার। এদিকে আপনারা আপনাদের মোবাইলে চার্জ দেওয়ার জন্য এই প্লাগ পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এখানে আলো আপনারা অন অফ করতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। এখানে আপনাদের থাকার জন্য কোনো অসুবিধা হবে না। দেখুন এখানে আপনারা লম্বা আরামসে এখানে স্টে করতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। এখানে এতগুলো লোয়ার ডেক আপার ডেক আছে, আমি আপার ডেকটা সম্পূর্ণ আপনাদেরকে দেখালাম। চলুন এরপর আপনাদেরকে ওয়াশরুমটা দেখাই। এখানে মেন ওমেন বাথরুম আছে, এখানে আপনারা এই গিজার আছে, বেসিন আছে, বড় আয়না আছে, কোমোড আছে, এখানে স্নান থাকতে পারেন। এদিকে ওই দেখুন কোমোড আছে, গিজার আছে, আয়না আছে। এই হচ্ছে সম্পূর্ণ জায়গাখানি। আপনারা যদি আমার মতন একাকী ভ্রমণকারী হন সেক্ষেত্রে এখান থেকে বাইক আপনারা পেয়ে যেতে পারেন 80 টাকা 100 টাকায় আপনারা পৌঁছে যেতে পারেন সিগরা বা ওদিকে। আর একটু এগিয়ে গেলে ওদিকটাতে আপনারা পিডিআর মলও পৌঁছাতে পারেন। পিডিআর মল আপনার কিतना लेते हो? 100 रुपया। পিডিআর মল আপনারা একজন 100 টাকায় পৌঁছাতে পারেন। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে গেলে আপনারা শেয়ার অটোও পেতে পারতেন। তবে আমি রাস্তাটা দেখানোর জন্য এখন এইভাবেই যাব। পশ্চিমবঙ্গের বড় বড় শহরগুলোতে এখন র্যাপিডো ব্যবহার হয়। ঠিক সেই ট্রেন্ড অনুযায়ী বেনারস ভ্রমণে গিয়েও আপনারা র্যাপিডো অ্যাপের মাধ্যমেও বাইক বুক করতে পারেন। সেক্ষেত্রে মাত্র 60 থেকে 65 বা 70 টাকার মধ্যেই একজন পৌঁছে যেতে পারেন বেনারস রেল স্টেশন থেকে সরাসরি পিডিআর মল। পিডিআর মল থেকে হেঁটে হেঁটেই পৌঁছানো যায় গির্জাঘর মোড়, গির্জাঘর ক্রসিং পার করে পৌঁছতে হয় গোধুলিয়া মোড়। এই হলো মোটামুটি রুটখানি। তবে আমি পিডিআর মল যাওয়ার আগে পৌঁছে গিয়েছিলাম আমার পুরনো ঠিকানা ভারত সেবাশ্রম সংঘ। ওদিকে বারাণসী জংশন রেল স্টেশনের দিক থেকে এলে ডান হাতে, আর ওদিকে বেনারস রেল স্টেশনের দিক থেকে এলে বাম হাতে ভারত সেবাশ্রম সংঘ বারাণসী শাখাতে আপনারা এসে পৌঁছতে পারেন। জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। পৌঁছেই সবার প্রথমে মন্দিরে চলে যাই, গুরু মহারাজের চরণে নিজের মাথা টেকাই। কারণ আজ থেকে বেশ কয়েক বছর আগে যখন বেনারসে প্রথমবার এসেছিলাম তখন এখানেই উঠেছিলাম। ভারত সেবাশ্রম সংঘ কাশী শাখা।
এই কাশী ভারত সেশন সংঘর ভিডিও আমি আমার চ্যানেলে আগে বহুবার বানিয়ে দিয়েছি, আর এবারে 2026-এও এখানে এসে তার অন্যথা করছি না। কেমন আছে বারাণসী কাশী ভারত সেশন সংঘ তা দেখানোর জন্যই এবারে চলে এসেছি। তবে এবারে এসে সবার প্রথমে যেটা লক্ষণীয় বিষয় যেটা দেখলাম, এখানে যোগী আদিত্যনাথজির এতে একটা শতবার্ষিকী ভবন এখানে তৈরি হচ্ছে মূল মন্দিরের ঠিক অপোজিট সাইডেই, যেটা আগে তৈরি হতে দেখিনি। প্রধান মুখ্য দ্বার দিয়ে প্রবেশ করার পরেই আপনারা সুবিশাল সুদীর্ঘ করিডোরযুক্ত এই বিল্ডিংয়ে এসে পৌঁছবেন। আর এখানে পৌঁছানোর পরেই এই যে শীতের যে বাগান, দেখুন এখানে কিভাবে ফুল ফুটেছে। আমি আগেও এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম। আর ওদিকে আছে মন্দির, আর এদিকে নতুন বিল্ডিংয়ের কাজ চলছে। এখানে গ্রাউন্ড ফ্লোরেও বিভিন্ন ডবল বেড ট্রিপল বেড রুম আছে। আর উপরে গেলে আপনারা চলুন আপনাদেরকে আমি সেকেন্ড ফ্লোরে ফার্স্ট ফ্লোরে নিয়ে যাই। এখানে ফায়ার সেফটির ব্যবস্থা আছে। এখানে ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আপনারা এই দৃশ্যটা দেখতে পাবেন। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর এই মন্দিরের উল্টো দিকেই দেখুন নতুন বিল্ডিং তৈরির কাজ চলছে। দৃশ্যপট আজকে সেই পুরনো দিনগুলো বড় মনে পড়ছে, যখন এখানে আমি এসে ছিলাম। এই হচ্ছে সেকেন্ড ফ্লোরে আসার পরে আপনারা ভিউটা দেখুন। আর সেকেন্ড ফ্লোরের এখানে এদিকে লিফটটা আছে রুমগুলোর পাশে। তো আমি লিফটটা আপনাদেরকে দেখাই। বয়স্ক মানুষজনরা এলে এখানে লিফটের ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন। এখানে খুব সহজেই লিফটে চড়ে আপনারা থার্ড ফ্লোরে যেতে পারবেন। চলুন যাওয়া যাক থার্ড ফ্লোরে। নিয়ে এলে বাড়ির বাবা মাকে সাথে নিয়ে এলে এখানে আপনারা এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে 1, 2, 3, 4টে ফ্লোরেই আপনারা সহজে পৌঁছে যেতে পারবেন। আগেও আমি দেখিয়েছি, এখানেও দেখুন থাকার কি সুন্দর ব্যবস্থা আছে। এখানে একজন যাত্রী ছিলেন, ওনার রুমটাকেই আমি একটুখানি আপনাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করলাম। এসি নন এসি বিভিন্ন রুম এখানে আছে। এদিকটাতে আয়না আছে, বেসিনও আছে। এই হচ্ছে সম্পূর্ণ রুমখানি। আর মন্দিরের পিছন দিকটাতে আছে সুবিশাল রান্না করার জায়গা। এখানে যাত্রীরা যারা থাকেন সকালবেলায় কুপন কেটে নিলে আপনারা এখানে অন্ন গ্রহণ করতে পারেন। মহারাজকে বললে মহারাজজি আপনাদের জন্য কুপন দিয়ে দেবেন, আপনারা কুপন সংগ্রহ করে নেবেন। 2026-এ যারা বাবা বিশ্বনাথের দর্শন করার জন্য বারাণসী জংশন রেল স্টেশন বা অমৃত ভারতে बनारसे এসে পৌঁছবেন এখানে এই পিডিআর মলের সামনে এসে অটো বা টোটোতে এসে এখানে পৌঁছবেন। এখানে পৌঁছানোর পরে পিডিআর মলকে বাম হাতে রেখে আপনাদেরকে হেঁটে হেঁটে এগোতে হবে, কারণ এতটা আসার পরে টোটো অটো আর কোনো মতেই আপনাদের ওদিকটাতে এগোবে না। আপনারা এই হোটেল গঙ্গোত্রীকে ডান হাতে রেখে সামনে এগোলেই এখানে বাম হাতে এই বিল্ডিংটা পার করার পরেই সামনে ওদিকটাতে দেখুন ওই যে ডান হাতে যে সাদা রঙের বিল্ডিংটা আছে, ওই সাদা বিল্ডিংটা ওটা হলো কেড়িয়া সিল্ক এম্পোরিয়াম। আরও আরেকবার বুঝিয়ে দিই, ওদিকে লক্সার দিক থেকে আসছেন, পিডিআর মলে নামলেন। পিডিআর মলে নামার পরে এখানে এমকে গ্র্যান্ডের এই বিল্ডিংটা, সামনে এখানে জগৎ এন্টারপ্রাইজ, আর আরেকটুখানি এগোলেই আপনারা পৌঁছে যাবেন ওখানে বিখ্যাত গির্জাঘর ক্রসিংয়ের ওখানে। চলুন, ওখানে আছে গির্জাঘর ক্রসিংটা পার করলে আরেকটু এগোলেই পৌঁছে যাবো আমরা গোধূলি। আজ 27শে জানুয়ারি মঙ্গলবার। এটাই আপনারা যখন অন্য সময় যখন আসবেন শনি রবি সোম, তখন কিন্তু এখানে ভিড় অনেক বেশি পাবেন। এখানে এটা হচ্ছে হোটেল শ্রী রাধাকৃষ্ণ, এবং তারপরেই ওখানে এই যে হোটেলটা, এটা হলো পাল কোর্টইয়ার্ড। হোটেল শ্রী রাধাকৃষ্ণ এবং পাল কোর্টইয়ার্ডকে ডান হাতে রেখে এগোলেই আপনারা পৌঁছে যাবেন ওখানে গির্জাঘর মোড়ে। আর এখানে ডান দিকে আছে পাঁড়ে ধর্মশালা। এই হলো পাঁড়ে ধর্মশালার বিল্ডিংটা এখানে। আর এখানে দেখুন সামনেই 2026-এ আপনাদেরকে আপডেট এটাই দেবো, সামনে এখানটাতে যেহেতু রোপওয়ের কাজ চলছে, সেই জন্য এখানে আপনাদের অনেকটাই কনজেস্টেড এরিয়া দিয়ে আপনাদেরকে পার হয়ে যেতে হবে। যদি সাথে অনেক লাগেজ থাকে সেক্ষেত্রে আপনারা এই যে রোপের যেহেতু কাজ চলছে, এখানে আপনাদেরকে পৌঁছানোর জন্য গির্জাঘর পৌঁছানোর জন্য আপনাদেরকে অনেকটা বেগ পেতে হবে। 2026-এ
27শে জানুয়ারি এই হচ্ছে গির্জাঘরের চিত্র। আপনারা পিডিআর মলের দিক থেকে যখন আসছেন, আসার পরে এই চারমাথার মোড়ে এসে পৌঁছচ্ছেন। চারমাথার মোড়ে এসে পৌঁছানোর পরে এখানে ডান হাতে গির্জাঘরটা দেখতে পাবেন, যে কারণে এই মোড়ের নাম হচ্ছে গির্জাঘর ক্রসিং। যেহেতু এখন এই যে রোপওয়ের কাজ চলছে, এখানে এই জায়গাটা পার করার পরে গির্জাকে ডান হাতে রেখে ওদিকে আপনারা এগোলে পৌঁছে যাবেন গোধুলিয়া মোড়ে। আরও আরেকবার আপনাদের বোঝার সুবিধার্থে বুঝিয়ে দিই, 2026-এ যারা প্রথমবারের জন্য বারাণসী ভ্রমণে আসবেন, পিডিআর মলের দিক থেকে আপনারা এসে পৌঁছবেন এখানে এই গির্জাঘরের এখানে। ডান হাতে গির্জাকে রাখবেন, আর ডান হাতে গির্জাকে রেখে এই মোড়কে পিছন দিকে রেখে সামনে এগোলেই আপনারা এই যে এখানে বন্দনা সিল্ক বেনারস, এই যে হরসুন্দরী ধর্মশালা, এখানে আমি ল্যান্ডমার্কগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। যারা প্রথমবারের জন্য আসবেন, এখানে ডান হাতে হরসুন্দরী ধর্মশালা আর বাম হাতে এই যে কাশী চাট ভাণ্ডার। হরসুন্দরী ধর্মশালাকে ডান হাতে রেখে আর কাশী চাট ভাণ্ডারকে বাম হাতে রেখে এগুলোই সামনে মোড়টা হচ্ছে এখানে গোধুলিয়া মোড়। গোধুলিয়া মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছে ওদিকে অস্থিঘাটের দিকে, আর বাম দিকে চলে যাচ্ছে মন্দিরের দিকে। তো ওখান থেকে গির্জাঘরকে পিছন দিকে রেখে আরেকটুখানি এগোলেই এখানে দেখুন আমার চ্যানেলেও এই ভিডিওগুলো প্রমাণ রয়ে যাচ্ছে যে এখানে কিভাবে এই রোপওয়ে তৈরির কাজ চলছিল। এরপরে আমরা একদম ওই দেখুন নন্দীরা বুলের মুখটা যেদিকে আছে ওদিকেই হচ্ছে আমাদের মন্দিরটা। এখানে ডান দিকে হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ড, এই হচ্ছে বিখ্যাত গোধুলিয়া মোড়। আমি এই মুহূর্তে গোধুলিয়া মোড়ে এসে পৌঁছলাম। যেখানে শিবের মুখটা ওদিকে আছে ওদিকেই হচ্ছে মন্দির। একদম পরিষ্কারভাবে আপনারা দেখুন, হোটেল গ্যাঞ্জেস গ্র্যান্ডের এই কর্নারে দাঁড়িয়ে আছি। এখানে বুলের মুখটা যেদিকে আছে এদিকে চলে গেলে আপনারা মন্দিরের দিকে যাবেন, আর এই বুলের যে ডান দিকটাতে পার্কিং এরিয়া, আর গোধুলিয়া যে 2 হুইলার পার্কিং বলে যে লেখা আছে ওদিকে গেলে আপনারা হস্তমেধ ঘাটের দিকে যাবেন। আর ওইদিকের রাস্তাটা চলে যাচ্ছে জঙ্গমবাড়ি মঠ হয়ে করে ওদিকে আরও বিভিন্ন যে মোড়গুলো আছে, আমি সবগুলোর ক্রসিংয়ের নাম এবং অস্থিঘাটের নামটা এখানে উল্লেখ করে দিলাম। চলুন গোধুলিয়া মোড় থেকে আপনাদেরকে সরাসরি কাশী টেম্পল ট্রাস্ট হয়ে বাবা বিশ্বনাথের মন্দির পর্যন্ত যাওয়ার রাস্তাটা দেখাই। পথে যেতে যেতে হোটেল শ্রীরাম ইন্টারন্যাশনাল বাম হাতে পড়ছে। এই জায়গাটা পার করে যেতে যেতে আপনাদের মোটামুটি 400 মিটার পার করতে হবে। 400 মিটার পার করলেই আপনারা মন্দিরের কাছে গিয়ে পৌঁছবেন। এই হচ্ছে জালান নামক মেগা স্টোরটি। এটা ডান হাতে রেখে ডান দিকে 1 নম্বর গলি যাওয়ার পথটা ওটা পার করে এগিয়ে যেতে থাকবেন। জালান্সের ওই দিকটা পার হবেন, ওখানে একটা 1 নম্বর গেট আছে, তো ওদিক দিয়ে না গিয়ে আপনারা জাহাজটা পার করার পরেই এখানে সুমঙ্গল বেনারসিটা পার করার পরেই শিবপুরি মলটা দেখতে পাচ্ছেন। এই যে শিবপুরি মলটা পার করার পরেই আপনারা এই যে সামনে যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখছেন, এইটাই হচ্ছে কাশী টেম্পল ট্রাস্ট। কাশী টেম্পল ট্রাস্ট অফিসে এসে আমি দিনই এখানে সুগম দর্শনের টিকিট 300 রুপিস দিয়ে কিনেছিলাম। এটা আপনারা আগেই কাশী টেম্পল ট্রাস্টের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, সেখানে গিয়েও কাটতে পারেন। আশা করছি বোঝাতে পারছি। ওই হলো টেম্পল ট্রাস্টের অফিস। এগিয়ে এলেন, এগিয়ে আসার পরে এখান থেকে 50 টাকা ফুলের ডালা নিয়ে নেবেন। 50 টাকার ফুলের ডালা যখন নেবেন ওখানেই জুতোটা রেখে দেবেন। তারপরে আপনারা এগিয়ে গেলেই মন্দিরে যেতে পারবেন। আমার পরামর্শ, শুধুমাত্র ফুল কিনেই আপনারা ভিতরে প্রবেশ করুন। প্রসাদ আপনারা ভিতরে মন্দির চত্বরের ওখানে পেয়ে যাবেন। প্রসাদের প্যাকেট, পুজো হওয়া প্যাকেট ওখানে পাওয়া যায়। যারা প্রথমবারের জন্য বেনারসে আসছেন আপনাদেরকে জানাতে চাইব, এই হলো কাশী করিডোরের প্রথম অংশ। উল্টো দিকে এখানে আপনারা আপনাদের জুতো, মোবাইল এখানে জমা রাখতে পারবেন। জমা রাখলে ওখান থেকে ফুল কিনতে হবে। ওই দিকটাতে সাধারণ লাইনে না দাঁড়িয়ে আপনারা 300 টাকা সুগম দর্শনের টিকিট নিয়ে এই 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি নেবেন। এই হচ্ছে মন্দিরের 4 নম্বর গেট যাওয়ার এন্ট্রি পয়েন্ট। 300 টাকা সুগম দর্শনের টিকিট থাকলে আপনারা এই পথ দিয়েই ভিতরে যাবেন। আরও বুঝিয়ে দিচ্ছি, আপনারা অ্যাডভান্স বা যদি পৌঁছে দিনে 300 টাকা সুগম দর্শনের টিকিটটা নিয়ে এই দিক দিয়েই ওদিকে ভিতরে যাবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। কাশী টেম্পল ট্রাস্ট অফিস থেকে 300 রুপিসের এই
সুগম দর্শনের টিকিটটা নিয়ে নিয়েছি। সুগম দর্শনের টিকিট মানেই যে আপনারা স্পর্শ দর্শন করতে পারবেন তা নয়। স্পর্শ দর্শনের সময় হলো বিকেল ভোর 4টে থেকে 5টা। এই যে টিকিট হাতে নিয়ে যাবেন, টিকিট হাতে নিয়ে গেলে সামনেই আপনারা জ্ঞানবাপী মসজিদটা দেখতে পাবেন। এই হচ্ছে যাওয়ার রাস্তাটা, আপনারা সম্পূর্ণভাবে দেখুন। সুগম দর্শনের টিকিটের মূল্য 300 টাকা। ওয়ে টু টেম্পল, পুরুষ এবং মহিলাদের পথ আলাদা। এখানে স্ক্যানিং করে আপনারা আসবেন, স্ক্যানিং করে আসার পরে ওয়ে টু মন্দির। এই আমার টিকিট, এই টিকিট নিয়ে এখানে স্ক্যানিং করার পরে আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন, প্রবেশ করবেন। এই যে গেট 3 দিয়ে প্রবেশ করবেন। গেট 3 দিয়ে প্রবেশ করার পরে এখানে মোবাইল জমা রাখবেন। এখানে মোবাইল, যে নিঃশুল্ক মোবাইল জমা রাখার কেন্দ্র, এখানে নিঃশুল্ক মোবাইল জমা কেন্দ্র এই দিকটাতে আছে। আর এই হচ্ছে মন্দিরের দিক। আবার আপনারা ওদিকেও মোবাইল জমা রাখতে পারবেন, ওদিকেও নিঃশুল্ক মোবাইল জমা রাখার কেন্দ্র। এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই। আপনারা ওই যে 3 নম্বর গেট, জ্ঞানবাপী মসজিদ 3 নম্বর গেট দিয়ে করে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে ওখানে মোবাইলটা জমা রাখবেন। মোবাইল জমা রেখে ওই যে ছাতা মতন করা আছে, ছাতার ওটা দিয়ে ঢুকবেন। ঢুকে ভিতরে গিয়ে আপনারা মন্দির দর্শন ভিতরে করে আসবেন। বুঝিয়ে দিই, এখানে মোবাইল জমা রেখে ওদিক দিয়ে আপনারা প্রবেশ করলেন। প্রবেশ করে তারপরে আপনারা মন্দিরের ভিতরে প্রবেশ করবেন। দর্শন করে আপনারা সরাসরি এদিক দিয়ে বেরিয়ে আসবেন, দিয়ে মোবাইলটা সংগ্রহ করবেন। এখান থেকে মোবাইল সংগ্রহ করে আপনারা বেরিয়ে যাবেন। এদিকে বেরোলে আপনারা এই যে গেট 1 নম্বর দিয়ে আপনারা সোজা ওদিকে গেলে চলে যাবেন, গঙ্গার পাড়ে চলে যাবেন। মন্দিরে আপনারা পুজো কিভাবে দেবেন? সুগম দর্শনের টিকিট আপনারা 300 রুপিজে দিনে এখানে কিনে নিতে পারেন কাশী টেম্পল ট্রাস্টের অফিস থেকে। এছাড়া আপনারা অনলাইনেও অ্যাডভান্স বুক করতে পারেন। এছাড়া মঙ্গল আরতির টিকিটও পাওয়া যায়। মঙ্গল আরতি 1 মাস আগে, অর্থাৎ 30 দিন আগে আপনারা অনলাইনে বুক আপনাদেরকে করতে হবে, যেটা আপনারা এখানে এলে বা 2-4 দিন আগে আপনারা অনলাইনে বুক করতে চাইলে পাবেন না। এটা হলো মঙ্গল আরতি। মঙ্গল আরতি হয় কটা থেকে? মঙ্গল আরতি হয় ভোর 3টে থেকে ভোর 4টে পর্যন্ত। তারপরে মঙ্গল আরতির পরে হয় স্পর্শ দর্শন 4টে থেকে 5টা পর্যন্ত। অনেকের মনেই প্রশ্ন যে মঙ্গল আরতির টিকিট কাটলেই কি তাদের দেখা হয়ে যাবে স্পর্শ দর্শন? না, মঙ্গল আরতি 3টে থেকে 4টা দেখার পরে, অংশগ্রহণ করার পরে যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে আপনারা ভোর 4টে থেকে 5টা পর্যন্ত যে সময়টা আছে সেই সময়ের মধ্যে আপনারা স্পর্শ দর্শন করতে পারেন। এখানে জানিয়ে রাখবো, যারা মঙ্গল আরতির টিকিট না কেটে এমনি স্পেশাল দর্শন টিকিট 300 টাকার কেটেও যারা এসে পৌঁছবেন, তারাও এখানে স্পর্শ দর্শন ভাগ্য ভালো থাকলে করতে পারবেন। দর্শন করে বেরিয়ে আসবেন। দর্শন করে ওই গেট দিয়ে বেরিয়ে আসার পরে আপনারা ওখান থেকে মোবাইলটা আবার নেবেন, সংগ্রহ করবেন। মোবাইল সংগ্রহ করে আপনারা ওদিক দিয়ে না বেরিয়ে যাবেন এদিকে বেরোলে আপনারা এক্সিট গেট 1 দিয়ে বেরিয়ে সোজা ওদিকে নদীর পাড়ের দিকে আপনারা যাবেন। এই হচ্ছে সম্পূর্ণ ব্যাপারটা। মন্দির থেকে বেরিয়ে এসে আপনারা প্রসাদ এখান থেকে নেবেন 100 টাকা। মন্দির দেখে আপনারা এক্সিট গেট দিয়ে বেরোবেন। বেরোলে এদিকে আপনাদের গঙ্গা নদীর সৌন্দর্য দেখার জন্য আপনারা বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পরেই আপনারা দেখতে পাবেন এখানে রানী অহল্যাবাইয়ের এই যে মূর্তি, এটা দেখবেন। রানী অহল্যাবাইয়ের মূর্তি দেখে আপনারা সামনে যখন যাবেন, ডান দিকে এই রেস্টুরেন্ট এরিয়াকে পার করে আস্তে আস্তে যখন এগাবেন, তখন এখানে ভারত মাতা মন্দির দেখবেন। ওই হচ্ছে ভারত মাতা মন্দির। ভারত মাতার এই স্ট্যাচুকে দেখবেন। ভারত মাতার স্ট্যাচু দেখে ওদিকে নিচে নেমে গেলে আপনাদের নদীর পাড়ে যাওয়া হবে। কাশী করিডোরের 2026-এর এই রূপ আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন। আর যারা আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব আগামী 2026-এ বেনারস ভ্রমণের পরিকল্পনা করছেন, তাদের সাথে আমার ভিডিওটা শেয়ার করতেও ভুলবেন না। সিঁড়ি পথে দিয়ে নেমে আসার পরে আপনারা এখানে এসে পৌঁছবেন। ওদিকে নেপালি মন্দিরটা দেখতে পাচ্ছেন কর্নারে। আর এই হচ্ছে গঙ্গার সুবিস্তৃত রূপ। কাশী করিডোরের একদম নদীর পাড়ে আমরা এই মুহূর্তে চলে এসেছি। আর বাম দিকে ওদিকে বিখ্যাত মণিকর্ণিকা ঘাট। নদীর পাড় দেখে নিয়ে সিঁড়ি দিয়ে আবারও আপনারা উঠে আসবেন। উঠে আসার পরে এখানে যে কোনো পুলিশকে বা কাউকে যদি জিজ্ঞাসা করেন বিশালাক্ষী দেবীর মন্দির যাব, তাহলে আপনারা এখানে পথটি পাবেন। দেখুন এই যে এখানে কালো রঙের যে গেটটা আছে, এই গেট দিয়ে বেরোলে আপনারা বিশালাক্ষী দেবীর মন্দিরের দিকে যেতে পারবেন। এই যে কালো গেটটি।
এদিক দিয়ে আপনারা বিশালাক্ষী মন্দিরের দিকে যেতে পারবেন। বিশালাক্ষী মন্দির দেখে অন্নপূর্ণা মন্দির যেতে পারেন, আর না হলে যদি সরাসরি যদি অন্নপূর্ণা মন্দির যেতে চান তাহলে আপনারা এদিকে যাবেন। তবে আমি বলবো ওদিকে বিশালাক্ষী মন্দির দেখে অন্নপূর্ণা মন্দির যাওয়া উচিত। সেক্ষেত্রে আপনাদের অনেকটা ঘুরে যেতে হবে এবং আমার গাইডেন্স প্রয়োজন। আর না হলে আপনারা এই পাঁচিলের পাড় বরাবর যদি চলে যান তাহলে ওদিকে গেলে অন্নপূর্ণা মন্দিরে গিয়ে পৌঁছাবেন। এখানে গুরুত্বপূর্ণ তথ্য, অনেক সময় পাঁচিলের পাশ বরাবর এই যে জায়গাটা, এটা অনেক সময় বন্ধ থাকে, তখন সেক্ষেত্রে বিশালাক্ষী দেবী মন্দিরটা দেখেই আপনাদেরকে যেতে হবে মা অন্নপূর্ণা মন্দির। দিয়ে আপনারা বেরিয়ে আসবেন, বেরিয়ে আসলে আপনারা এখানে গেট নম্বর 2 এখানে এসে পৌঁছবেন। এই হচ্ছে মন্দিরের গেট নম্বর 2। এখানেও মন্দির যাওয়ার জায়গা আছে। এই হচ্ছে গেট নম্বর 2, হচ্ছে গেট নম্বর 2। এই দিক দিয়েও আপনারা মন্দির যেতে পারবেন। আর এই সামনে রাস্তা দিয়ে করে গেলে আমরা অন্নপূর্ণা মন্দির দিকে যাব। যে কোনো পুলিশকে জিজ্ঞাসা করবেন 2 নম্বর গেটের পাশ দিয়ে মাতা অন্নপূর্ণা মন্দির যেতে চান। গেট 2 এর সামনে থেকে আপনারা এসে পৌঁছবেন এই গলির সামনে। তার মানে বলার কথা এটাই, এই যে কাশী করিডোরের সুদীর্ঘ সুবিশাল যে পাঁচিলের পাশ দিয়েই আপনাদেরকে যেতে হবে। বারে বারে আপনারা স্থানীয় মানুষদেরকে জিজ্ঞাসা করবেন যে, বা পুলিশ যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মা অন্নপূর্ণা মন্দিরের দিকে যেতে চান, তাহলেই ওনারা আপনাদেরকে সঠিক দিশা দেখাতে পারবেন। এইভাবে চলতে চলতে আপনারা শুক্রেশ্বর মহাদেব মন্দিরের সামনে এসে পৌঁছবেন। এখানে এই গলি পথে লোকজন ওখানে অন্নপূর্ণা মায়ের মন্দিরে প্রসাদ খেতে যাচ্ছেন। আর এই মুহূর্তে আমি অন্নপূর্ণা মায়ের মন্দিরের এখানে এসে পৌঁছলাম। আপনারা ট্যুর প্ল্যান, এস্টিমেট, আইটিনারি চাইলে আমাকে কল করলে আমি পেড সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে অডিও কল, ভিডিও কলের সাপোর্ট দিতে পারবো, যাতে আপনারা না হারান। অন্নপূর্ণা মায়ের ওই যে বিল্ডিংটা দেখছেন, মন্দিরটা দেখে নিয়ে আপনারা বেরিয়ে আসবেন। ওখানে জুতো জমা রেখেছিলেন, ওদিকে গেলে কাশী টেম্পল ট্রাস্টের অফিসের দিকে আপনাদের যাওয়া হবে। আপনারা দহাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি তো দেখেই থাকেন, আর এই নৌকায় করে গঙ্গা বিহার করে থাকেন। কিন্তু আমি আজকের ভিডিওতে এই বারাণসীর যে গঙ্গা পাড়ে যতগুলো ঘাট আছে সেই ঘাটগুলো সম্বন্ধে আপনাদেরকে সংক্ষিপ্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমি এই মুহূর্তে ওদিকে দহাশ্বমেধ ঘাটটা পার করে অহল্যাবাই ঘাটের সামনে দাঁড়িয়ে আছি। মহেশ্বরে আমি ভ্রমণে গিয়েছিলাম। মহেশ্বরের যে রানী, যে অহল্যাবাই যে ছিলেন মধ্যবয়সে, সেই রানী অহল্যাবাই এই অহল্যাবাই ঘাটটি বানিয়েছিলেন। এই হচ্ছে অহল্যাবাই ঘাটের সৌন্দর্য। দহাশ্বমেধ ঘাট, অহল্যাবাই ঘাট, তারপরে আপনারা এখানে ব্রিজরামা প্যালেস হোটেলের সামনে এই ঘাটে চলে আসবেন। এই ঘাটটার নাম হলো দ্বারভাঙা ঘাট। 1812 খ্রিস্টাব্দে নাগপুর স্টেটের যিনি ফিনান্স মিনিস্টার ছিলেন, সেই শ্রীধর নারায়ণ মুন্সি এখানে মুন্সিঘাট নির্মাণ করেছিলেন। তার প্রায় 103 বছর পরে 1915 খ্রিস্টাব্দে বিহারের যে দ্বারভাঙা বলে যে জায়গাটি আছে, সেই দ্বারভাঙার যিনি রাজা ছিলেন, সেই রাজা রামেশ্বর সিং বাহাদুর এখানে এই দুর্গটি নির্মাণ করেন। ব্রিজরামা প্যালেস, যেটা পরবর্তীতে হোটেল হয়, এই দুর্গটি নির্মাণ করেন এবং এই ঘাটটি নির্মাণ করেন। সালটা ছিল 1915 খ্রিস্টাব্দ। পরবর্তীতে এটা হোটেলে পরিণত হয়, আর এটাই ভারতবর্ষের প্রথম হোটেল বলা যায় যেখানে মানুষে টানা লিফটের ব্যবহার ছিল। তারপরে এখানে ইলেকট্রিক লিফটের ব্যবস্থা করা হয়। অহল্যাবাই ঘাটটা পার করে আসার পরেই আপনারা এই ঐতিহাসিক ঘাটটা দেখে নেবেন। দ্বারভাঙা ঘাট পেরিয়ে আপনারা এখানে এসে রানামহল ঘাট দেখতে পাবেন। মহারাজা জগৎ সিংজি 1670 খ্রিস্টাব্দে রাজস্থান থেকে এখানে এসে এই ঘাটটি নির্মাণ করেছিলেন এবং এই ঘাটটি আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন রাজপুত স্টাইলে তৈরি হয়েছিল। তো এই হচ্ছে রানামহল ঘাট। রানামহল ঘাট থেকে চলুন আরও আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। এই মুহূর্তে চলে এসেছি 64 ঘাটের সামনে। আর 64 ঘাটের সামনে এসে এখানে হেরিটেজ একটা হোটেল সীতাটা আপনারা দেখতে পাবেন। চলুন 64 ঘাটের গল্পটা বলে দিই। রাজমহল ঘাট পার করে আমি এই মুহূর্তে 64 যোগিনী ঘাটের সামনে এসে পৌঁছলাম। চলুন এর গল্পটাও বলে দিই। শিবের সাথে থাকা যে 64 যোগিনী ছিলেন, সেই 64 যোগিনী এখানে নেমে এসেছিলেন। তারপরে এখানে যে রাজা যিনি ছিলেন, বেনারসের যিনি রাজা ছিলেন, সেই রাজাকে এখান থেকে অপসারণ করেছিলেন। তো
এই ছিল গল্পটা। আর এখানে এই যে ঘাটটা দেখছেন, এই ঘাটে কবে স্নান করতে হয়, এখানে একটা একাদশী আছে। সেই একাদশীর সময় এখানে, এই একাদশীটার নাম আমি লিখে দিলাম, সেই একাদশীর সময় এখানে ডুব লাগানো এবং এখানে ডুব লাগিয়ে তারপরে মন্দির দর্শন করলে নাকি অনেক পুণ্য লাভ হয়। তো এই হচ্ছে 64 যোগিনী ঘাটের স্টোরি। আরেকটা অবশ্যই বলতে হবে, পূর্ব বাংলার যিনি রাজা ছিলেন, দিগপাতিয়া রাজা, তিনি এই ঘাটটাকে, এই যে এখন যে পাথরে যে বাঁধানো দেখছেন, এটাকে পাকা ঘাটে রূপান্তরিত করেছিলেন। এই 64 যোগিনী ঘাটকে তিনি পাকা বানিয়েছিলেন। তিনি পূর্ববঙ্গের রাজা ছিলেন। 64 যোগিনী ঘাটের পাশেই অবস্থিত হোটেল সীতা হেরিটেজ, একটি হোটেল। আরও আস্তে আস্তে এগিয়ে যাবো ওদিকে শিবালা ঘাটের দিকে। 64 যোগিনী ঘাটটা পার করে আসার পরেই এখানে এই যে ঘাটটা যেটা দেখছেন, এটা হলো দিগপাতিয়া ঘাট। অর্থাৎ বাংলাদেশের যে রাজা ছিলেন, যে রাজা দিগপাতিয়া ছিলেন, তিনি তার নামে এই ঘাটটিকে নির্মাণ করেছিলেন। ঘাটের নাম দেখুন, দিগপাতিয়া ঘাট, যিনি পূর্ববঙ্গের রাজা ছিলেন। এরপরে চলে এসেছি পান্ডে ঘাটের সামনে। আপনারা বারাণসীতে এলে বাবা বিশ্বনাথের মন্দিরের সাথে সাথে এখানে নিশ্চয়ই কুস্তি আখাড়ার গল্প শুনেছেন। বাবুয়া পান্ডে নামে একজন ব্যক্তি ছিলেন, যিনি বিহারের ছাপড়ার বাসিন্দা ছিলেন। তিনি প্রথমবারের জন্য এখানে এই জায়গাতে আখাড়ার ব্যবস্থা করেছিলেন, কুস্তির ব্যবস্থা করেছিলেন। সেই জন্য এই ঘাটের নামকরণ হয় ওনার নামেই, পান্ডে ঘাট। এবং সালটা ছিল মোটামুটি 1805 খ্রিস্টাব্দ। তো 1805 খ্রিস্টাব্দের সময় এখানে যেহেতু কুস্তির আখড়া শুরু হয়েছিল, তাই বাবুয়া পান্ডের নামে এই ঘাটের নামকরণ হয় পান্ডে ঘাট। ওদিকে পিছন দিকে আছে পান্ডে হাভেলি। ঘাটগুলোর সাথে মানুষের জনজীবন এখনও ওতপ্রোতভাবে জড়িত, আর এই ঘাটগুলোর সাথে ইতিহাসও ওতপ্রোতভাবে জড়িত। বাবুয়া পান্ডে ঘাট দেখে নেওয়ার পরে এখন যে ঘাটের সামনে দাঁড়িয়েছি, এটা হলো রাজাঘাট। এই রাজাঘাটেই এখানে যখন দেব দীপাবলির সময়, অনুষ্ঠানের সময় বিভিন্ন অনুষ্ঠান দেখে গেছি। তো বালাজি বাজিরাও 1720 খ্রিস্টাব্দে তিনি মারাঠা প্রদেশ থেকে এসে এই ঘাটটি নির্মাণ করেছিলেন। তার পরবর্তীতে প্রায় 60 বছর পরে 1780 খ্রিস্টাব্দে অমৃতরাও, পেশোয়া অমৃতরাও এখানে এই ঘাটটি আরও এক্সটেনশন করেন, অর্থাৎ এই ঘাটটিকে আরও বাড়িয়ে রেডি করেন, এই ঘাটটিকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করে তোলেন। তো এই হচ্ছে রাজাঘাটের স্টোরি। পরবর্তীতে অনেক রাজারা এখানে থাকতেন। এই হচ্ছে রাজাঘাট। বালাজি অমৃতরাও এখানে 3খানা মন্দির নির্মাণ করেছিলেন। 3টে মন্দিরের নাম আমি বলে দিচ্ছি। একটা মন্দিরের নাম হচ্ছে অমৃতেশ্বর, বিনায়কেশ্বর এবং নারায়ণেশ্বর। এই 3টে মন্দির এখানে উনি নির্মাণ করেছিলেন। আর এই ঘাটটাকে রাজাঘাট নামে, যিনি প্রথমবারের জন্য এই জায়গাটাকে 1931 খ্রিস্টাব্দে মতিচাঁদ নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি এই জায়গাটিকে রাজাঘাট নামে অভিহিত করেছিলেন। সালটা ছিল 1931। রাজাঘাট অতিক্রম করার পরেই সেই ফেমাস বিখ্যাত ঘাটটা, যার নাম হচ্ছে নারদ ঘাট। অবশ্যই যারা স্বামী স্ত্রী আছেন তারা আমার কথাটা নোট করে নিন। এই নারদ ঘাটে ভুল করেও আপনারা স্বামী স্ত্রী মিলিতভাবে স্নান করবেন না। যদি মিলিতভাবে স্নান করেন তাহলে আপনাদের ঝগড়া কলহ নিত্য নৈমিত্তিকভাবে লেগেই থাকবে। তাই এই নারদ ঘাটে এসে স্বামী বা স্ত্রী একসঙ্গে কেউ স্নান করবেন না। এখানে আপনারা একা একা স্নান করতে পারেন। নারদ ঘাটের পাশেই অবস্থিত বিখ্যাত মানসরোবর ঘাট। এই যে মানসরোবর ঘাটটা আপনারা দেখছেন, এটা আমেরের যিনি রাজা ছিলেন, রাজা মানসিং 1585 খ্রিস্টাব্দে এই মানসরোবর ঘাটটা নির্মাণ করেছিলেন। আর এই যে জায়গাটা, এখানে যে তিব্বতের যে মানস সরোবর আছে, সেই রকম একটা এখানে রেপ্লিকাও আছে। রাজা এর ভিতরে দেখুন লেখা আছে, একটা কুঁয়ো আছে। সেই কুঁয়োটা যেটা অন্ধ্র আশ্রমের ভিতরে আছে, সেই অন্ধ্র আশ্রমের ভিতরে থাকা কুঁয়োটা মানস সরোবর তীর্থের সমান গুরুত্ব এখানে উল্লেখ করছে। আর এই যে ঘাটটা যেটা আছে, এই ঘাটে এখানে যে জল যেখানে আছে, এখানে স্নান করলে নাকি মানস সরোবরে স্নানের জন্য, যে মানস সরোবরে স্নান করলে যে পুণ্যলাভ হয়, সেরকম পুণ্যলাভ নাকি এই ঘাটে করলে হয়ে থাকে, তা এখানে বলা আছে। আমি এই যে ঘাটগুলোর বিবরণ আপনাদেরকে দিচ্ছি, আপনাদের কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না। আপনারা আমার পাশে যে নদী দেখছেন, নদীতে নৌকায় করে এই ঘাটগুলো ঘুরে থাকেন, কিন্তু কখনো যদি হেঁটে ঘোরেন বা নৌকায় করে যদি ঘোরেন, এই যে প্রত্যেকটা ঘাট সম্বন্ধে যে আমি বলে দিলাম, এগুলো যদি আপনারা লিখে রাখেন, আপনাদের এই ঘাটগুলোর ইতিহাসটা জানা থাকলে ঘাটগুলো ঘুরতে আপনাদের বেশ ভালো লাগবে। আমরা মানুষেরাই শুধুমাত্র দেবতা বা ভগবানদেরকে পুজো করি না। যারা রাক্ষস হয়, সেই সমস্ত রাক্ষসেরাও কখনো কখনো ভগবানের পুজো বা আরাধনা করে থাকেন। খেমক নামে একজন
দৈত্য ছিল বা রাক্ষস ছিল, সেই খেমক নামক দৈত্য বা রাক্ষস এখানে এই যে মন্দিরটি দেখছেন, এখানে মন্দিরের এখানে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। তিনি খেমেশ্বর লিঙ্গম বলে যেহেতু এখানে এই শিবলিঙ্গটি স্থাপন করেন, তাই এই জায়গার নাম হয় খেমেশ্বর ঘাট। খেমেশ্বর ঘাটে এসে আপনারা সুন্দর এই হলুদ রঙের মন্দিরটি দেখবেন, আর এই হচ্ছে ঘাটখানি। এটা একটা দৈত্য বানিয়েছিল এই খেমেশ্বর লিঙ্গমটিকে এবং ঘাটটিকে। খেমেশ্বর ঘাট পার করে আসার পর আপনারা চৌকি ঘাটে এসে পৌঁছবেন। দেখুন, যে কোনো শহর পাহারা দেওয়ার জন্য পুলিশের প্রয়োজন হয়ে থাকে। যেমন মহাদেবের নগরীকে পাহারা দিচ্ছেন কালভৈরব ভগবান, ঠিক সেই রকমই এখানে যেহেতু ভারতবর্ষের যে পুলিশ প্রশাসন আছে, সেই পুলিশের যেহেতু এখানে একটা চৌকি যেহেতু ছিল, সেই জন্য এই ঘাটের নামকরণ করা হয়েছে চৌকি ঘাট। তো সমস্ত আগত পুলিশরা এই ঘাটটিকে অবশ্যই নজর করবেন। আপনাদেরকে সম্মান জানিয়ে এই চৌকি ঘাটটিকে তৈরি করা হয়েছে। মুহূর্তে কেদারঘাটের এখানে চলে এসেছি। বারাণসী ভ্রমণে এলে আপনাদেরকে মোট 5টা গুরুত্বপূর্ণ ঘাট অবশ্যই দেখে নিতে হবে। প্রথমটি হলো দহাশ্বমেধ ঘাট, তারপরে বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, তারপরে এই কেদারঘাট এবং আরও 2টি কেশবঘাট এবং পঞ্চগঙ্গা ঘাট। তো দহাশ্বমেধ ঘাটে তো আপনারা সন্ধ্যারতিতে দেখেই থাকেন, কিন্তু আপনাদেরকে এই কেদারঘাটে অবশ্যই আসতে হবে। কেন জানেন? কারণ আপনারা যারা কেদারনাথ মন্দিরে যারা যাননি, কেদারনাথ মন্দিরে যে শিবলিঙ্গটি আছে, সেই শিবলিঙ্গের আদলেই এখানে কেদারেশ্বর বাবা বিরাজমান আছেন। আর মাতা পার্বতী অর্থাৎ গৌরী দেবীকে সম্মান জানিয়ে এখানে আছে গৌরীকুণ্ড। এই গৌরীকুণ্ড এমনি সময় শুকনো থাকে, বর্ষার সময় এখানে জলে পরিপূর্ণ হয়ে থাকে। এই গৌরীকুণ্ডেও এখানকার স্থানীয় মানুষ মানে যারা মহিলারা যারা আছেন তারা পুজো করেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, বিজয়নগরের যে রাজা, দক্ষিণ ভারতের বিজয়নগরের রাজা, তিনি এই কেদারঘাটটাকে সৌন্দর্যায়নের কাজটা ভালোভাবে করেছিলেন। সেই জন্য যারা দক্ষিণ ভারতের মানুষরা যারা আসেন তারা এখানে অবশ্যই আসেন এবং এই কেদারঘাটের সামনাসামনি হোটেলে, হোমস্টেতে ওনারা থাকেন। আর এই মন্দিরের ভিতরে গেলে আপনারা যেটা দেখবেন তা হলো গৌরী কেদারেশ্বরের মূর্তি। আর এখানে একটা ঐতিহাসিক ব্যাপার আছে, রাজা ঔরঙ্গজেব, মুঘল রাজা ঔরঙ্গজেব এখানে আক্রমণ করার চেষ্টা করেছিলেন। উনি যে তরোয়াল দিয়ে মারার চেষ্টা করেছিলেন তার দাগ এখনও ভিতরে রয়ে গেছে। তো এই হচ্ছে কেদারঘাটের সম্পূর্ণ তথ্য। আমি এত ডিটেলসে আপনাদেরকে তথ্য দিচ্ছি। আপনারা বারাণসী ভ্রমণের পরিকল্পনা করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কন্ট্যাক্ট নম্বর 9933925956 ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নম্বর দিয়ে দিলাম। কাশ্মীর থেকে কন্যাকুমারী আপনারা আমার সাথে মন্দিরে যেতে চাইলে, স্নান করতে চাইলে, এছাড়া পৌরাণিক গল্পগুলো জানতে চাইলে আমি আপনাদেরকে এইভাবেই বুঝিয়ে পড়িয়ে দেব। কাশী কেদার খণ্ড অনুযায়ী এই যে ঘাটটা দেখছেন, এই কেদারঘাটের পাশের এই জায়গা থেকেই স্নান করে এখানে পরিক্রমাটা শুরু হয়। এই মুহূর্তে চলে এসেছি রাজা হরিশ্চন্দ্র ঘাটের এখানে। এই হরিশ্চন্দ্র ঘাটের এখানে মণিকর্ণিকা ঘাটের মতন এখানে সব দাহের ব্যাপার স্যাপারগুলো হয়ে থাকে। নৌকা রাইডের তথ্যটা দিয়ে দিই। আপনারা দহাশ্বমেধ ঘাটের ওখান থেকে যখন নৌকা রাইড শুরু করবেন, নৌকা রাইড শুরু করার পরে এই এতটা পর্যন্ত আসার জন্য 100 টাকা, 150 টাকা, 200 টাকা ওনারা চার্জেস বলবে। ওদিকে দহাশ্বমেধ ঘাট থেকে শুরু করে আপনারা রানী অহল্যাবাই ঘাট, দ্বারভাঙা ঘাট, তারপরে রাজাঘাট, রাজমহল ঘাট, তারপরে নারদ ঘাট, রাজাঘাট, বিভিন্ন যে ঘাটগুলো আপনারা পরপর পার করে আসবেন। তারপরে আপনারা কেদারঘাটের এখানে এসে পৌঁছবেন। কেদারঘাট পার করার পরেই এই রাজা হরিশ্চন্দ্র ঘাট দেখে নিয়ে আপনাদের যে নৌকা, এখানে যতগুলো নৌকা দেখছেন, এই নৌকা সব এখান থেকে টার্ন নেবে, ইউটার্ন নেবে, দিয়ে আবার আপনাদেরকে দহাশ্বমেধ ঘাটে নামাবে। আর এই জায়গা পার করে আমি হেঁটে হেঁটে ওদিকে চলে যাব। ওদিকে গেলে শিবালা ঘাট পার করে চলে যাব একদম অস্থিঘাট পর্যন্ত। এছাড়া আপনারা যদি সকালবেলায় অস্থিঘাট থেকে যদি নৌকা করেন, তাহলে আপনারা অস্থিঘাটের দিক থেকে ওদিক দিয়ে নৌকায় করে পার করে সোজা ওখানে দহাশ্বমেধ ঘাটে গিয়ে নামতে পারেন। রাজা হরিশ্চন্দ্র ঘাট পার করার পরেই আপনারা এই সুবিশাল হনুমান ঘাটের এখানে এসে পৌঁছবেন। হনুমান ঘাটটা আগে রামেশ্বর ঘাট নামে পরিচিত ছিল। ভগবান শ্রী রামচন্দ্র যখন তিনি কাশী যাত্রা করেছিলেন, তখন তিনি এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্য এই জায়গাটির নামকরণ করা হয়েছিল রামেশ্বর ঘাট। পরবর্তীতে এটা হনুমান ঘাট নামে পরিচিত হয়। কেন জানেন? তার কারণ তুলসীদাস, যিনি রামচরিতমানসের রচয়িতা, তিনি এখানে এই হনুমানজির মন্দির বানিয়েছিলেন। ওখানে মন্দিরটা আছে, সেই জন্যই এই ঘাটের নামকরণ হয় হনুমান ঘাট। আর বৈষ্ণবদের জন্য এই জায়গাটা বিখ্যাত, কারণ বল্লভাচার্য এখানে বসে নাকি মেডিটেশন করেছিলেন। তাই বৈষ্ণব যারা সম্প্রদায়ের মানুষ হন, তারাও এখানে এই ঘাটটাতে স্নানের জন্য চলে আসেন।
মুহূর্তে চলে এসেছি বিখ্যাত শিবালা ঘাটের সামনে। এই এত বড় যে ঘাটটা আপনারা দেখছেন, এখানকার বেনারসের যিনি রাজা ছিলেন বলবন্ত সিং 1767 খ্রিস্টাব্দে এখানে এই এত বড় ঘাটখানি নির্মাণ করেছিলেন। তার পরবর্তীতে 1770 খ্রিস্টাব্দে এখানে চেত সিংজি ওখানে চেত সিং ঘাটও নির্মাণ করেন। আর তার পরে 19 সেঞ্চুরিতে নেপালের রাজা সঞ্জয় বিক্রম সিং এখানে একটি প্যালেস নির্মাণ করেছিলেন। তো এই হচ্ছে শিবালা ঘাটের তথ্য। এ হলো ঘাট, আর এদিকে সুদীর্ঘ সুবিশাল শিবালা ঘাট। শিবালা ঘাট দেখে নিয়ে আপনারা বেরিয়ে আসবেন। এদিক থেকে রাস্তাটা চলে যাচ্ছে বাঙালি হোটেল, ওখানে বাঙালি হোটেলে চলুন, আমি আমার মধ্যাহ্ন ভোজনটা সম্পূর্ণ করব, তারপরে বাকি গল্প হয়। 2026 জানুয়ারিতে 27 জানুয়ারি এখানে আসার পরে আবারও পুরনো দাদাদের সঙ্গে দেখা হয়ে গেছে। संतोष जी नमस्कार। नमस्कार। हर हर महादेव। हर हर महादेव। हैप्पी न्यू ईयर। हैप्पी न्यू ईयर। इस बार एक्चुअली अमृत भारत चालू हो गया है, अमृत भारत का शूटिंग करने के लिए इधर आया था, तो इसलिए अभी आ गया हूँ। अभी थोड़ा सा मछली चावल मिलेगा ना? मिलेगा एकदम एकदम। चलिए खाना खा के बाकी और चावल चिकन मटन सब मिलेगा। मिल जाएगा ना? खाना सब मिलेगा। एकदम एकदम ठीक है। चलिए, बंगाली लोग तो आते ही दे रहते हैं। और इसके बाद 2026 में ये वाला वीडियो देख के भी आशा रखता हूँ आप लोग जरूर इधर पे आइएगा। ओके, नमस्कार। গোধুলিয়া মোড় থেকে আপনারা কোথায় যাবেন? গোধুলিয়া মোড় থেকে আপনাদেরকে যেতে হবে শিবালা চওড়া, আর শিবালা চওড়াতেই অবস্থিত ভট্টাচার্যস কিচেন। ভট্টাচার্য পিতা এবং পুত্র ওনারা দুজনে মিলে এই বাঙালি রেস্টুরেন্টটিকে পরিচালনা করেন। এই হচ্ছে ভট্টাচার্যস কিচেন। এই জায়গার গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। এখানে আপনারা ভেজ থালি, চিকেন থালি, এগ থালি, মটন থালি এখানে পেয়ে যাবেন। ডাল, আলু ভাজা, হচ্ছে মাছের পিস, আলু পোস্ত, এখানে সব রকম পেয়ে যাবেন। ভ্রমণে এসে যারা মাছের ঝোল ভাত খেতে যান তাদের জন্য আছে ভট্টাচার্যস কিচেন। এখানে মাছ, দিকে ডিম, চিকেন সব কিছুই আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন, এই হচ্ছে মাছের থালি। ভট্টাচার্যস কিচেন থেকে আপনারা 30 থেকে 40 বা 50 টাকা রিক্সা ভাড়া করে আবারও ফিরে চলে আসবেন জঙ্গমবাড়ি মঠ। জঙ্গমবাড়ি মঠ থেকে মাত্র 150 থেকে 200 মিটার মতন হাঁটলেই আপনারা সরাসরি ওদিকে পৌঁছে যাবেন গোধুলিয়া মোড়ে। এইভাবে আমি সকালবেলায় পুজো দেওয়া, দুপুরবেলায় ঘাটগুলো ঘুরে দেখা এবং ভট্টাচার্যস কিচেনে মধ্যাহ্ন ভোজন সম্পূর্ণ করেছিলাম। এখানে আপনাদেরকে জানাবো, যেহেতু এই রোপওয়ের কাজ চলছে, গোধুলিয়া মোড়ের অবস্থাটা এরকম। এই হচ্ছে গোধুলিয়া মোড়ের সান্ধ্যকালীন দৃশ্য। আরও একবার বলে দিই, বুলের মুখটা ওদিকে, ওদিকে মন্দিরের দিক, এদিকে দহাশ্বমেধ ঘাটের দিক, সন্ধ্যা আরতি দেখতে যাবেন। এদিকে গেলে অস্থি ঘাটের দিকে যাওয়া হবে, আর এদিকে গেলে গির্জাঘর ক্রসিং। যারা একদিনের ভ্রমণে বেনারসে যাবেন তারা সন্ধ্যাবেলায় দহাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে যেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। সন্ধ্যা আরতি দেখে তাড়াহুড়ো করে আপনাদের ট্রেন ধরার চাপটা নেই। কেন জানেন? কারণ রাত্রি 10টা 10 মিনিটে আমাদের অমৃত ভারত এক্সপ্রেস। তারপরে আপনারা এখানে কাশি চাট ভান্ডারে সন্ধ্যাবেলায় চাটের স্বাদ নিয়ে নিন, তারপরে ওদিকে এগিয়ে। বিকেলবেলায় আপনারা ভাত ঘুম না দিয়ে এখান থেকে বা ওদিকে জঙ্গমবাড়ি মঠের ওখান থেকে একটা টোটো বা ই রিক্সা নিয়ে চলে যেতে পারেন ওই বিখ্যাত জায়গাগুলো, BHU ক্যাম্পাস, 108 শিব মন্দির, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির। আর এখানে এই গির্জাঘর ক্রসিংয়ের সামনে এখান থেকে আপনারা রিক্সায় করে আপ ডাউন করতে পারেন, কালভৈরব মন্দির আসা যাওয়া করতে পারেন। আপনারা যেটা খুশি করতে পারেন। ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কন্ট্যাক্ট নম্বর আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে আমার থেকে ট্যুর প্ল্যান এস্টিমেট আইটিনারি নিতে পারেন, সেটা পেড সার্ভিস। আমার থেকে ট্যুর প্ল্যান এস্টিমেট নিলে আপনারা আমাকে অডিও কল, ভিডিও কলের সাপোর্টটাও পেয়ে যাবেন। এখানে খরচের হিসেবটা দিয়ে দিই। অমৃত ভারত এক্সপ্রেসে যাওয়া এবং আসা 1030 টাকা হচ্ছে আপনাদের ভাড়া পড়বে। বানারস রেল স্টেশন থেকে PDR মল 80 টাকা, সুগম দর্শনের টিকিট 300 রুপিস। মধ্যাহ্ন ভোজনটা আপনার অন্নপূর্ণা মন্দিরে করলে ফ্রি, আর যদি আপনারা ভট্টাচার্যস কিচেনে করেন সেক্ষেত্রে 180 টাকা। আর আপনারা যখন ফিরবেন তখন আপনারা বানারস রেল স্টেশন থেকে যখন ফিরবেন তখনও আপনারা খাওয়া দাওয়া ওখান থেকে পার্সেল করতে পারেন ওই স্টেশনের সামনে থেকে। এছাড়া আপনারা খাবারটা গোধুলিয়া মোড়ের সামনে ওখানেও কোনো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ফিরতে পারেন। তো এই সমস্তটার আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। টোটালটা দেখুন, যোগ করলে এখানে 2459 টাকা। এখানে র্যাপিডো করে আমি গোধুলিয়া থেকে আমি বানারস রেল স্টেশনে ফিরেছিলাম মাত্র 70 টাকায়। বানারস থেকে শিয়ালদা
515 টাকা। তো সর্বমোট খরচ হচ্ছে 2459 টাকা। এই টাকাতেই আপনারা একদিনেই বেনারস ঘুরে আবারও এটা হচ্ছে যে সোম বুধ শনি আপনারা যেতে পারেন অমৃত ভারতে। আবার আপনারা মঙ্গলবার দিন রাত্রেবেলায়, মঙ্গল বৃহস্পতি এবং রবিবার দিন রাত্রেবেলায় আপনারা ফিরে আসতে পারেন ত্রিসাপ্তাহিক ট্রেনে পশ্চিমবঙ্গ শিয়ালদা। তো এই হচ্ছে মোট খরচ 2459 টাকা। গোধুলিয়া মোড় থেকে বা বেনারসের যে কোনো জায়গা থেকে আপনারা র্যাপিডোতে করে পৌঁছে যেতে পারেন বেনারস রেল স্টেশন। আমি গোধুলিয়া থেকে বেনারস এসেছিলাম, আমার ভাড়া পড়েছিল মাত্র 70 টাকা। আর যদি অটোতে করে আপনারা আসেন পরিবারের সদস্যদেরকে নিয়ে, সেক্ষেত্রে ভাড়া মোটামুটি 200 টাকার মধ্যেই আপনাদের বেনারস রেল স্টেশন পৌঁছানো হয়ে যাবে। এই হচ্ছে বেনারস রেল স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক। ট্যুর প্ল্যান, এস্টিমেট, আইটিনারি প্রয়োজন থাকলে আপনারা ঋদ্ধিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করতে পারেন। 26শে জানুয়ারি শিয়ালদা অমৃত ভারত এক্সপ্রেসে আমার বেনারস যাওয়া এবং ওখানে পৌঁছে আমি কিভাবে বেনারস রেল স্টেশন থেকে পৌঁছে গিয়েছিলাম গোধুলিয়া মোড়, আশা করছি আপনারা সবটাই বুঝতে পেরেছেন। আমার তোলা ছবিগুলো এবং আমার তোলা ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর, আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড, এছাড়া আমার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর, এই সবগুলোকে ফলো করতে পারেন। আমি লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম। আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন। হর হর মহাদেব, জয় বাবা বিশ্বনাথ, দুর্গা দুর্গা।